আমার এখানে রেকর্ড হচ্ছে দেখাচ্ছে। আহ, এরপর কে ভলান্টিয়ার করতে চাও নিজের পরিচয় দেওয়ার জন্য? হ্যালো। শুনতে পাচ্ছি। জি, আমি তানজিন আদনান আবির। আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে। তো কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে আমার পরিচয় হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স কোর্স করার পরে। তো কোয়ান্টাম মেকানিক্সের যে আগ্রহ, সেখান থেকে আসলে আমি কোয়ান্টাম কম্পিউটিং এ আসা, এবং বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং এর উপর একটি গ্রুপ আছে সেটা দেখে আমি খুবই এক্সাইটেড। এবং রিসেন্টলি আমি কোয়ান্টাম কিউস্কিটের আইবিএম কিউস্কিটের কোয়ান্টাম মেশিন লার্নিং সামার স্কুলটা করছি। তো এই আর কি আমার। এরপর তোমার পাশে নাম দেখছি ফাবিহা নওশীন। ফাবিহা, তুমি ইন্ট্রোডিউস করবে নিজেকে? আহ জি, আসসালামু আলাইকুম। আমি ফাবিহা নসীন। আমি ক্লাস 12 এর ছাত্রী। কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আমি প্রথম জেনেছি কিউবিট বাই কিউবিট কোর্স করে। রিসেন্টলি আমি কিসকিটের সামার স্কুলটা শেষ করলাম। আর এই তো। ওয়েলকাম অর্ণব। এরপর সে তোমার নাম দেখলাম। আমার নাম পরে তো আমি কলকাতায় থাকি। আমি এই বছর আমার ব্যাচেলার্স কমপ্লিট করলাম, এই কিছুদিন আগে পরীক্ষা গেল। আর লাস্ট 1 বছর ধরে এই কোয়ান্টাম কম্পিউটিং এ কিছু করার ট্রাই করছি, আই মিন প্রজেক্ট এইসব। দ্যাটস অল। নাইস। এরপর জামিউল বলেছো। সামিহা তাসহিন, সরি আমি তোমার নামটা ঠিকমতো উচ্চারণ করিনি প্রথমে। সামিহা তাসহিন, তুমি ইন্ট্রোডিউস করবে? হ্যালো, আমি সামিহা তাসিন। আমি হচ্ছে ক্লাস 12-এ পড়ছি রাজপুত্রা মডেল কলেজে। তো লাস্ট ইয়ার কাইন্ডা কিছুটা ফাবিহার মতোই কিউবিট বাই কিউবিটের একটা 2 সেমিস্টার কোর্স করেছিলাম। সেখান থেকে কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে আমার পরিচয়। এরপরে আর কি নিজে একটু শেখা শুরু করলাম, নিজেও একটু দেখলাম। এরপরে এই কিসকিট যে সামার স্কুলটা কোয়ান্টাম মেশিন লার্নিং, সেটা সেটার সাথে করছি। সেটার সাথে বুঝলাম যে আমাকে আরো অনেক কিছু শিখতে হবে, ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করতে হবে। এবং আসলে এরকম একটা লোকাল কমিউনিটি পেয়ে, যে আমাদের মতো বাঙালি তারা কোয়ান্টাম কম্পিউটিং এ এক্সাইটেড, এটা পেয়ে ভালোই লাগছে। সো ইয়া, ফিঙ্গার্স ক্রসড। ওয়েলকাম ওয়েলকাম। দুর্বাসু। আমি কলকাতাতে এপার বাংলা যেটা বলে। এতদিন ফোর্থ ইয়ারে ছিলাম। এই কালকে আমার রেজাল্ট এলো এন্ড আমি অফিসিয়ালি নাও গ্রাজুয়েট। কংগ্রেচুলেশনস। ইয়া, সো থ্যাংক ইউ। আমি বলে রাখি, আমি মোটামুটি আর 15-20 মিনিট থাকবো, তারপরে আমি বেরিয়ে যাবো, কারণ আমার ফেয়ারওয়েল আছে কিছুটা। তো কিছু মনে করবেন না যদি সাডেনলি আমি চলে যাই। দ্যাটস ওকে, আজকে বিগ ডে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি হলো শাহ ইসমাম মোতাসিম। আমি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি 4th ইয়ার কেমিস্ট্রিতে পড়ছি। আই গেস আমার ফাইনাল পরীক্ষা শেষ হইলেই তুর্বাসের মধ্যে আমি গ্রাজুয়েট করে ফেলবো। কবে হয় হু নোজ। এই তো আর কি। আর কোয়ান্টাম কম্পিউটিং কিছু করার চেষ্টা করছি, পড়ছি ফর দ্য লাস্ট 7, 8 or 9 months. সো হ্যাঁ, এক্সাইটেড টু বি হিয়ার এজ অলওয়েজ। গ্রেট গ্রেট। সাইফুল আকাশ। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি ফাইনাল ইয়ারে ফিজিক্সে। আর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যেত যদি কোভিড না থাকতো। ওই একটা পরীক্ষা বাকি আছে একটা কোর্সের আর কি। আর কোয়ান্টাম কম্পিউটিং এর সাথে পরিচয় আসলে আমি মলিকুলার ডাইনামিক্স নিয়ে কাজ করতেছিলাম। সো আমাদের এক একটা সিমুলেশনের জন্য অনেক টাইম লাগতো। সো আমরা ভাবতেছিলাম অ্যাকচুয়ালি এই টাইমটা কিভাবে অপটিমাইজ করা যায়। সো ওখান থেকেই হলো গিয়ে অল্টারনেটিভ কোনো ওয়ে খুঁজতে খুঁজতে আমি আর আমার সিনিয়র ভাইরা অ্যাকচুয়ালি কোয়ান্টাম কম্পিউটিং এর দিকে হলো গিয়ে ইন্টারেস্ট ফিল করছি। খুবই ভালো। নাইস নাইস। আমার এখানে এই 9 জনই আমরা দেখাচ্ছি। আমি একটু মেক শিওর করে আমরা কাউকে বাদ দিলাম কিনা। আজকেরটা একটা সুইট স্পট, যেহেতু 9 জন আমরা সহজে ইন্ট্রোডিউস করে ফেললাম সবাইকে। সবসময় হয়তো এটা সম্ভব হয় না অনেক বেশি মানুষ হলে। আর বেশিরভাগ সময় এরকম বা তার চেয়ে 1-2 জন কম থাকে এবং হয়তো একই লোক বারবার আসে, সেক্ষেত্রে আমরা হয়তো
ওই সময় পরিচয় পর্ব আর ওরকম থাকে না, যেমন অর্ণব বা তুর্বাসু বা ইসমাম এরা এখানে অনেকদিন ধরে আছে, তো এরকম আর কি। তো আজকেটা একটু ডিফারেন্ট, খুবই এক্সাইটিং। মেবি আমি একটু ব্রিফলি বলি আমরা এখানে কি করি। এটা হচ্ছে একটা পাক্ষিক সভা, এর অর্থ হচ্ছে 2 সপ্তাহ পর পর হয়। এখন পর্যন্ত যে টাইমটাতে আমরা সবাই দেখা করি সেটা হচ্ছে আমেরিকান সময় শনিবার, প্রতি দ্বিতীয় শনিবার আমেরিকান সময় সকাল 8টা। তার মানে এটা হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা। সো এটাই হচ্ছে আমাদের স্কেডিউল এখন পর্যন্ত। আর এটা খুবই ওপেন এন্ডেড ফোরাম, সে অর্থে এখানে কোনো হায়ারার্কি নেই। মানে কে মডারেট করবে বা কে কন্ট্রোল করবে, কে ডিসাইড করবে কথা, কে বলবে কি বলবে না, এগুলো আসলে কোনো ইয়ে নাই। আমাদের মিটিং চলে রাফলি 1 ঘন্টার মতো। ট্র্যাডিশনালি গত কিছুদিন ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন অর্ণব, তুর্বাসু, ইসমাম এরা একটা জয়েন্ট প্রজেক্ট করছে। সো যেটা হয় সেটা হচ্ছে 2 সপ্তাহ পর পর আমরা ফিরে আসি, দেখি ওখানে কারো কোনো সাহায্য লাগবে কিনা, অথবা এর মধ্যে একটা নতুন পেপার বের হয়েছে কিনা আমরা ওটা নিয়ে কথা বলি, অথবা একটা নতুন নিউজ বের হয়েছে কিনা ওটা নিয়ে কথা বলি। এখানে আমাকে যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে গড় বয়স অনেক কম, তো এর অর্থ হচ্ছে আমি অনেক বুড়া। তো যেহেতু আমি অনেক বুড়া, আমি মাঝে মধ্যে যেটা করি সেটা হচ্ছে ঐতিহাসিক প্রসঙ্গটা আনার চেষ্টা করি কোয়ান্টাম কম্পিউটিং এর। এটার কারণটা হচ্ছে একটা কথা বলে না যে একটা বিশ্ববিদ্যালয়ে, মানে একটা কথা আছে যে এটা কখনো সত্যি কখনো সত্যি না, যে একটা বিশ্ববিদ্যালয়ে নাকি মানুষ ক্লাসরুমের চেয়ে ক্লাসরুমের বাইরে বেশি শিখে। তো এইটার রিসার্চ ভার্সনটা হচ্ছে ওয়াটার কুলার চ্যাট, মানে হচ্ছে তুমি একটা ল্যাবে বা একটা রিসার্চ গ্রুপে কাজ করলে, গ্রুপে কাজ করার চাইতে বাইরে বসে মানে ব্রেকের সময় বাকি রিসার্চারদের সাথে চা সিঙ্গারা খেতে খেতে তুমি আরো বেশি শিখবা। তো এটা তখন সম্ভব হয় যখন তুমি ওই কমিউনিটিতে কাজ করতে থাকো। এখন বাংলাদেশে যেহেতু কোনো কোম্পানি নাই বা কোনো ইউনিভার্সিটি নেই যেখানে অ্যাকচুয়াল ফান্ডেড কোয়ান্টাম গ্রুপ আছে, তো বাংলাদেশে বা এবং এটা কলকাতার জন্য না, কলকাতাতে আছে হয়তো, থাকলে কম, কিন্তু খুব অপরচুনিটি খুব কম। তো বাংলাদেশে বা কলকাতাতে যারা কাজ করে তাদের ওই অনানুষ্ঠানিক শিক্ষার ব্যাপারটা সুযোগ একটু কম। তো আমি ওই ঘাটতিটা কিছুটা পূরণ করার চেষ্টা করি যতটুকু আমার পক্ষে সম্ভব। কারণ হয়তো তুমি একজনের একটা লেখা একটা গবেষণাপত্র পড়ছো যে হয়তো অ্যাকচুয়ালি আমার পাশের সিটে বসে, তো আমি তোমাকে এমন কিছু তথ্য দিতে হবে যেটা দিয়ে তোমার হয়তো একটা পুরো চিত্র আঁকা সম্ভব হবে তোমার মনে, যে ও আচ্ছা একটা রিসার্চ পেপারের ব্যাকগ্রাউন্ড হতে এটা ছিল, এটা পিছনে এই কাহিনী আছে, এরকম আর কি। আরেকটা কারণে হয়তো মাঝে মধ্যে আমি যোগ করতে পারি, কারণ হচ্ছে আমি যেহেতু ওই যে এগেইন আমি বুড়া, সো আমি হয়তো আগের কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড জানি ঘটনাচক্রে, যেটা যারা নতুন এসেছে তারা জানবে কিছুদিন পরে, এটুকুই আর কি। মানে আমি সো এখানে এটা হচ্ছে আমার রোল। এখানে প্রত্যেকেরই খুবই সিগনিফিকেন্ট রোল আছে, স্পেশালি মানে যখন কেউ একটা প্রজেক্ট পিক আপ করে, যেটা এখন ইসমাম, তুর্বাসু বা অর্ণব করছে। সো কেউ যখন একটা নতুন সমস্যার সমাধান করার চেষ্টা করে, ডাজন্ট ম্যাটার তোমার বয়স কত, তুমি অ্যাকচুয়ালি এই বিষয়ে সবচেয়ে বেশি জানো সারা পৃথিবীতে। সো সো কাজে যেমন তার মানে হচ্ছে যে টপিক নিয়ে ইসমাম, তুর্বাসু, অর্ণব কাজ করছে, এই টপিক নিয়ে আসলে ওরাই সবচেয়ে বেশি জানে সারা পৃথিবীতে। কাজে এটা আমার জন্য একটা শেখার সুযোগ, যদি ওরা বয়সে আমার চেয়ে ছোট অনেক। সো এখানে মানে এখানে কোনো ওই অর্থে কোনো কমান্ডার নাই বা লিডার নাই, এখানে হচ্ছে সবাই মিলে যেটা ডিসাইড করে সেটা। সো উই নেভার নো আগামী 2 সপ্তাহ পর আমরা কি আলাপ করব, কিন্তু ঘটনাচক্র প্রত্যেকবার আমাদের আলাপ খুব মজার হয়, যেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই বুঝতে পারবা। এখানে একটা জিনিস বলে রাখা খুব ভালো, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি দুটো কথা, মানে একটাই কথা দুবার আমি বলতে শুনলাম শিহাব ভাইকে, সেটা হলো আমি খুব বুড়া। আসলে শিহাব ভাইয়ের বয়সটা অনেকখানি ব্লক স্টিয়ারের মতো, ক্ষেত্রে মেজারমেন্ট করলে সেই বয়সটা বোঝা যায়। যখন হিস্টোরিক জিনিসপত্র হয় তখন হ্যাঁ মনে হয় যে হ্যাঁ অনেক অনেক ইয়ন ধরে আছে। এবার যখন আমাদের সঙ্গে কাটিং এজ রিসার্চের কথা বলেন তখন মনে হচ্ছে এই তো শিহাব ভাই আমাদের জিনিস বলছেন। এই শিহাব ভাইয়ের এজটা না কোয়ান্টাম স্টেটের মতো, এটাই বলে ভালো।
সো তুর্বাচু, তুমি তো ব্লক স্কয়ারের কথা বলেছো, আমি জানি না এখানে সবাই জানে কিনা। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল যেখানে তুমি একটা কোয়ান্টাম স্টেট কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা ট্র্যাক করতে পারো। তো অনেক কোয়ান্টাম কম্পিউটারে ব্লক স্কয়ারের একটা ভেক্টর চেঞ্জ করে হচ্ছে লেজার দিয়ে, এবং আসলে কিন্তু হলিউডের নায়ক নায়িকারা লেজার দিয়ে বয়স কমায়। সো তুর্বাচু, তুমি একদম রক সলিড। না 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 না, একদমই না। আচ্ছা, গুড গুড। সো আরেকটা ব্যাপার হচ্ছে কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটার যে কোনো আলোচনাতে অনেক সময় কারো কারো হিজিবিজি লেগে যেতে পারে, মনে হয় যে কিচ্ছু বুঝতেছি না কেন। এটার কিন্তু কারণ এই নয় যে বিষয়টা কঠিন। এটার কারণ হচ্ছে এই যে এটা একটা নতুন এরিয়া, এবং নতুন এরিয়া যেহেতু এখানে সব আলোচনা হয় মাল্টি ডিসিপ্লিনারি। যেমন আমার আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনেকটা পিওর ম্যাথ স্ল্যাশ থিওরিটিক্যাল ফিজিক্স ব্যাকগ্রাউন্ড। আবার ধরো ইসমামের হচ্ছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, তুর্বাসু, অর্ণব ওরাও ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তো প্রত্যেকে আসলে তার ব্যাকগ্রাউন্ডটা, সেই জ্ঞানটা সেই শাখার থেকে বিভিন্ন ধারণা যোগ করে। তো যে ও সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তার কাছে মনে হতে পারে যে কি ব্যাপার, আমি তো কিছুই জানি না। ব্যাপারটা কিন্তু এই নয় যে তুমি কিছুই জানো না, এটা হচ্ছে জাস্ট তুমি নতুন একটা ভাষা শুনছো বলে তুমি শব্দগুলো বুঝতে পারছো না। তো জাস্ট ধৈর্য, সময়, এটা থাকলে তুমি কয়েক সপ্তাহের মধ্যে কমফোর্টেবল হয়ে যাবা। এখানে কেউ তোমাকে জাজ করবে না, কারণ আমরা সবাই একই রাস্তারই পথিক। জাস্ট কেউ আগে শুরু করেছে, কেউ পরে শুরু করেছে। সো বি কমফোর্টেবল। এবং খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রশ্ন করবা, কারণ দিস ইজ নট এ ক্লাসরুম, এটা হচ্ছে তোমার টঙের আড্ডা, চায়ের টঙের আড্ডা। সো ফিল ফ্রি টু, মানে চায়ের টঙের আড্ডায় উই আর হ্যাপি টু মেক দ্য মোস্ট স্টুপিড কমেন্ট। আর আমাদের এখানে বাই ডেফিনিশন দেয়ার ইজ নো স্টুপিড কমেন্ট, এভরি কমেন্ট ইজ ইম্পর্টেন্ট। সো ফিল ফ্রি, যা ইচ্ছা তা বলতে পারো। মেবি আমরা একটা ফ্লেভার দিতে পারি। ইসমাম, তোমাদের প্রজেক্টটা নিয়েই শুরু করি, তোমরা তো অনেক খাটাখাটনি করতেছো। আচ্ছা, হ্যাঁ, তো প্রজেক্ট মানে মানে প্রশ্ন, তোমাদের কোনো প্রশ্ন বা কোনো ইস্যুতে আটকে আছো কিনা? হ্যাঁ হ্যাঁ, ভাই প্রশ্ন রেডি আছে। হ্যাঁ, তোর পাশে শুরু করো। ও বাবা, এক গাদা প্রশ্ন রেডি আছে। এখানে আমি তো ওই আপনি যে পেপারটা পাঠিয়েছিলেন, তো এই পেপারটা মোটামুটি আমি একটু চোখ বুলিয়েছিলাম। এবার আমার যে আর্গুমেন্ট আমি আগের বার দিয়েছিলাম যে সেটা হচ্ছে আমরা যখন ডিসক্রিট স্পেসে সার্চ করি, সেটা হচ্ছে 0-1 বেসে সার্চ করছি, তো তখন আমাদের যে সার্চ স্পেসটা, এন্ড নাও আই এম গোইং টু লেটস সে কিউবিক স্পেস ইন ডাইমেনশনাল বেসিস। আচ্ছা, আমি তোমাকে এক সেকেন্ডের জন্য একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি একটু এক্সপেকটেশন ম্যানেজ করি তোমাদের। আমরা হয়তো আজকে তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর যদি আমি বা অন্য কেউ দেয়, আমরা খুব সম্ভবত আজকে যেটা করব সেটা হচ্ছে একটু ডিটেলস যোগ করব। দুইটা কারণে, একটা হচ্ছে বেশিরভাগ হয়তো জানে না প্রজেক্টটা কি, তো আমরা হয়তো প্রজেক্টের ইতিহাসটা একটু যোগ করব। আর একটা হচ্ছে হয়তো কোনো একটা টপিক বলার সময় আমরা আরেকটু ব্রেকডাউন করবো, মেক শিওর যে আমাদের এখানে যেহেতু বিভিন্ন লেভেলের মানুষ আছে, আমরা মেক শিওর করবো যে সবার মানে গসাগুটা যেন ঠিক থাকে, আলোচনা ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা যেন ঠিক থাকে আমাদের কনসেপ্টের। সো এর অর্থ হচ্ছে এই যে আমরা ম্যাক্সিমাম ট্রাই করবো 1 ঘন্টার মধ্যে যত প্রশ্ন উত্তর দিতে পারি, কিন্তু প্রবলি ইটস গোইং টু বি লিটল স্লো, যেহেতু আমরা একটু বেশি কথা বলবো প্রত্যেকটা প্রশ্নের জন্য। আই হোপ দ্যাটস ওকে। ইয়া দ্যাট ইজ ফাইন, অ্যাবসলিউটলি। আমার দিক থেকে তো কোনো ভালোই হয় আমার। সো আমাদের যখন কিউবিক স্পেসে যখন আমরা চলে যাচ্ছি, তখন আমাদের সার্চ স্পেস যেটাকে বলি, মানে সেই অর্থে যে স্পেসটাকে ধরে আমি সার্চ করব, সেটা একটুখানি বাড়লো। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে যখন আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলসে চলে যাচ্ছি, তখন এই সার্চ স্পেসটা অনেকখানি বেড়ে, মানে ইট ইজ ইনফাইনাইটলি মোর দ্যান দ্যাট অফ দ্য এন ডাইমেনশনাল স্পেস যেটা কিউবিকসে আমরা সার্চ করি। আচ্ছা, তো এবার আপনি আগের দিন বললেন যে যে না এটা সার্চ স্পেস উইল নট ইনক্রিজ, বাট দ্য সার্চ স্পেস উইল রিমেইন কনস্ট্যান্ট। And again, আমি কাউন্টার করেছিলাম আপনাকে যে নো, দ্য সার্চ স্পেস ইনক্রিজেস, বাট দ্য সলিউশন স্টেট স্পেস যেটা আছে সেইটা ডাজ নট ইনক্রিজ, দ্যাট উইল রিমেইন কনস্ট্যান্ট। নাও একটু মানে যদি আপনি ক্ল্যারিফাই করে দেন যে মানে এবার পেপারটা একটুখানি পড়েছি আমরা, করে নিয়ে
Sure. দেখেছিলাম যে হ্যাঁ মানে সেরকম সেরকম ভাবে কিন্তু আমাদের লাগলো না যে না যে সার্চ স্পেস উইল বি কনস্ট্যান্ট। আমি তো এখনো মনে করি Okay. যে 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 ধরুন আমার একটা কোয়ান্টাম ওয়াক যদি করতে হয়, হুম, আমি প্রথমে কি করেছিলাম, তখন প্রথমে ছিল হচ্ছে আমি একদম বাইনারি কোয়ান্টাম ওয়াক ধরছি, বাইনোমিয়াল কোয়ান্টাম ওয়াক ধরছি। আমার হুম, একটা গ্রোভার কয়েন আছে, হুম, সেই গ্রোভার কয়েনটাকে আমি টস করছি, এবারে এই সুপার পজিশন স্টেট হয়ে যাচ্ছে, করে নিয়ে যত কটা ডিফারেন্ট ডিফারেন্ট পাথস আছে আমার, সেই পাথ গুলোকে ট্রাভার্স করার আমাকে সুযোগ করে দিচ্ছে। হুম, এবার যখন আমার এন মানে এন কিউবিটস এর ক্ষেত্রে যাচ্ছি, তখন আমি এই সেম গ্রোভার কয়েন, তখন আর কিন্তু গ্রোভার কয়েন থাকবে না, তখন সাম ডিফারেন্ট ডিফিউশন অপারেটর থাকবে, Okay. যেটাকে আমি টস করব। করে নিয়ে আমি বলছি যে এবার মজাটা হচ্ছে যে আগে ছিল হচ্ছে ধরুন মানে হাউ ডু উই পুট দিস কোয়ান্টাম বক। ধরুন আমি আমি একদিন মানে আমাকে কেউ আমার মাথার পেছনে একদিন খুব বাজেভাবে বাড়ি মেরেছে, তো তারপরে আমি বেহোশ হয়ে যাই। তো তার ফলে আমাকে ফেলে দিয়েছে একটা মেজের এখানে। এবার when we are in binary variables, আমার maze Okay. is presented with two options. Either I go the left path or the right path. আচ্ছা। Now, when I am going in let's say n dimensional qubit space, তখন আমার কি হচ্ছে, আমার n খানা দরজা আমার কাছে আছে, আমার গন্তব্যস্থলটা একই আছে, সেটা আমি জানি আমার বাড়ি যেতে হবে। এবার সেই গন্তব্যস্থলে n খানা দরজা দিয়ে 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 কি করে আমি যাব, মানে প্রত্যেকটা n এর পেছনে আরো n খানা যাচ্ছে, এটা অনেকখানি n ট্রির মতো হয়ে আমি যাচ্ছে, আমি মনে legal হয় জগৎ। আমি মনে হয় কনফিউশনের সূত্রটা কিছুটা বুঝতে পেরেছি। আমি একটু পিছন দিক থেকে শুরু করে বাকিদের একদম ব্যাকগ্রাউন্ডটা দিই। একদম। সো বাকিদের জন্য বলছি, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের গত মিটিং এর ইয়েটা দেখো, রেকর্ডিংটা দেখো, ওখানে দেখবে যে আমরা একটু আলাপ করেছি। আমরা একটু আলাপ করেছি মানে একটা টার্ম আছে, আমি একটু ব্যাখ্যা করছি। কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটিং বলে একটা টার্ম আছে। তো ওইটা নিয়ে তো ওখানে সার্চ প্রবলেম, আমি এটাও ব্যাখ্যা করব। তা আমি একটু একটু ব্যাকগ্রাউন্ড দিই, সেটা হচ্ছে মানে এখানে যারা আন্ডারগ্রেডে নর্মালি যখন কেউ কম্পিউটার সায়েন্স পড়ে ব্যাচেলর ডিগ্রির জন্য, তারা বেসিক্যালি তারা কি করে, তাদেরকে ট্রেন করা হয় হচ্ছে কম্পিউটার দিয়ে কোনো একটা সমস্যার সমাধান করবে, এই ব্যাপারটাই তাদেরকে 4 বছর ধরে শেখানো হয়। আমি এটা বলছি কারণ এখানে কয়েকজন আছে যারা এখনো ইউনিভার্সিটিতে ঢুকে নাই। একজন আছে যার অ্যাকচুয়ালি কলেজ নিয়ে টানাটানি, জামিউল ইসলাম, ও মাত্র এসএসসি পাস করেছে। আম, আমি জাস্ট জোক করলাম জামিউল। আম, তো আম, তো কম্পিউটার সায়েন্সে তো যে কোনো সমস্যাকে কম্পিউটার দিয়ে শেখানো, এই ব্যাপারটাকে বলা হয় অ্যালগোরিদম। তো সবচাইতে সহজ অ্যালগোরিদম হচ্ছে খোঁজাখুঁজি। মানে এটাকে মানে কম্পিউটার সায়েন্সে বলা হচ্ছে, আমরা তোমাদের বলে প্রফেসর এসে বলা হচ্ছে তোমাদের কাছে আমরা একটা সার্চ অ্যালগোরিদম শেখাবো, তোমাদেরকে শেখাবো বাইনারি সার্চ অ্যালগোরিদম। বেসিক্যালি তোমাকে একটা লিস্ট দিবে, ধরো একটা লিস্টে 10টা সংখ্যা আছে, তোমাকে বললো যে এর মধ্যে 5 আছে কিনা খুঁজে বের করো। খুবই সহজ, তোমরা সারা জীবন ধরে অনেক কিছু খোঁজাখুঁজি করেছো, কাজে তোমরা জানো কিভাবে খুঁজতে হয়। তাহলে কম্পিউটার সায়েন্সের আলাদা কি কাহিনী? কম্পিউটার সায়েন্সের ব্যাপারটা হচ্ছে, কম্পিউটার সায়েন্স যেটা নিয়ে চিন্তা করে সেটা হচ্ছে একটা আমরা মানুষকে দিয়ে কোনো কিছু খুঁজবো না, আমরা যন্ত্রকে দিয়ে খুঁজবো এখন থেকে। এটা হয় যেমন ধরো তোমরা যখন যারা এখানে গুগল ব্যবহার করেছো, তারা গুগল দিয়ে যখন সার্চ দাও যে বেস্ট বিরিয়ানি নিয়ার মি, ওটা হচ্ছে একটা সার্চ প্রবলেম। তো এখন একটা লিস্ট থেকে কোনো কিছু, কম্পিটিশন যেটা নিয়ে চিন্তা করে সেটা হচ্ছে একটা সার্চ প্রবলেম খোঁজাটা কতটুকু কঠিন বা কতটুকু সহজ। আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তোমাকে একটা তালিকা দেওয়া হলো সংখ্যার, ধরো পূর্ণ সংখ্যার তালিকা, এবং তোমাকে বলে দেওয়া হলো যে এটা সর্টেড, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো আছে। তুমি কি করবা? তুমি ধরো তোমাকে বললো 62 আছে কিনা খুঁজে দেখো। তুমি খুঁজতে খুঁজতে যখন দেখবা 62-র উপরে একটা সংখ্যা পেয়ে গেছো, তুমি খোঁজা বন্ধ করে দিবা, কারণ তোমাকে আগে থেকে বলে দিয়েছে এটা ছোট থেকে বড় সাজানো আছে। বড় থেকে ছোট সাজানো থাকলেও তুমি করবা, রাইট? ওর পিছন দিক থেকে খুঁজে 62-র উপরে চলে গেলে তুমি খোঁজা বন্ধ করে দিবা। এখন ধরো তোমাকে বললো যে আমাদের কোনো ধারণাই নাই এখানে কিভাবে সাজানো, আমরা খালি জানি এখানে কিছু সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, তোমাকে 62 খুঁজে বের করতে হবে। তো এখন তুমি কি করবা? একটা উপায় হতে পারে যেটা, সেটা হচ্ছে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবা। এটা কিন্তু খারাপ না বুদ্ধিটা,
এটা খারাপ না, কারণ হচ্ছে তোমার এই মানে তুমি গ্যারান্টি যে থাকলে তুমি পাবাই। সো তার মানে কিন্তু তুমি এখন তখন চিন্তা করো, যেহেতু তোমার কাছে কোনো এক্সট্রা ইনফরমেশন নাই এটা কিভাবে সাজানো, তোমার কিন্তু কাজের পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ যেই যন্ত্রটা দিয়ে তুমি খুঁজছো, যেটাকে আমরা সেলফোন বলি বা কম্পিউটার বলি, তাদের কাজের পরিমাণটা বেড়ে গেল। আমরা যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো থাকে, তাহলে কিন্তু আমরা আরেকটা উপায় করতে পারি। সেটা হচ্ছে আমরা তালিকাটা মাঝখানে কেটে ফেললাম, এরপর দেখলাম প্রথম তালিকার শেষের সংখ্যাটা কি আর দ্বিতীয় তালিকার প্রথম সংখ্যাটা কি। যেটা 62 চাইতে আহ, এ, যদি প্রথম তালিকার শেষের সংখ্যাটা 62 চাইতে বড় হয়, তার মানে হচ্ছে আমরা জানি 62 যদি থাকে তাহলে প্রথম তালিকাতে আছে, আমরা দ্বিতীয় তালিকাটা প্রথমেই ছেড়ে ফেলে দিলাম। প্রতিবার এভাবে আমরা মাঝখানে কাটবো, মাঝখানে কেটে যেখানে 62 যেটা রেঞ্জের মধ্যে আছে বা ব্যবধির মধ্যে আছে আমরা সেটাই খালি রাখবো। এইটা কিন্তু সিরিয়ালি খোঁজার চাইতে তাড়াতাড়ি খোঁজা যায়। সিরিয়ালি খুঁজলে তোমার বেসিক্যালি গড়পড়তায় যতটা সংখ্যা ততটুকু সময় লাগে, আর যদি তুমি এরকম কেটে কেটে খুঁজো তাহলে যতটা সংখ্যা তার লগারিদম নিলে যে সময় লাগে, যে সংখ্যাটা আসে সে ততটুকু সময় লাগে। তো কম্পিউটার সায়েন্সের সবাই খালি এটাই চিন্তা করে যে কিভাবে একটা যন্ত্র সবচেয়ে কম খরচে একটা কাজ করবে, ঠিক আছে? তো সার্চ প্রবলেম মানে, এবং সবার প্রথমে ওরা খোঁজাখুঁজি বা সার্চ প্রবলেম দিয়ে শুরু করে যখন অ্যালগোরিদম শেখায়। তো তোমাদের খেয়াল করেছেন জানি না, তুরবাসু সার্চ প্রবলেম নিয়ে কথা বলছে। ইন্টারেস্টিংলি, আমরা যখন ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্স বা ধ্রুপদী কম্পিউটার বিজ্ঞান বলে, এটা হচ্ছে যেটা পৃথিবীর সব জায়গায় ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বলে যেটা পড়ানো হয়। কোয়ান্টাম কম্পিউটার এখন একটা নতুন বিষয়, এটা আলাদাভাবে ব্যাচেলর ডিগ্রি সেই অর্থে দেওয়া হয় না। তো কোয়ান্টাম কম্পিউটিং এর শুরুর দিকের অ্যালগোরিদম হিসেবে যেগুলো শেখানো হয় তার মধ্যে একটা হচ্ছে সার্চ প্রবলেম। হ্যাঁ, তো লভকে গ্রোভার নামে এক সায়েন্টিস্ট বেল ল্যাবের, যারা এখানে জাফর ইকবালের বই পড়ো তারা জানো, সে বেল ল্যাবে কাজ করতো। তো বেল ল্যাবের এক সায়েন্টিস্ট, সে প্রথমবারের মতো কোয়ান্টাম কম্পিউটার দিয়ে খুঁজার একটা সমস্যা দিয়েছে। কিভাবে খুঁজতে হয় একটা তালিকা থেকে একটা সংখ্যা, সেটা একটা উপায় বলেছে, এবং সে প্রমাণ করে দেখিয়েছে কোয়ান্টাম কম্পিউটার সবসময় ক্লাসিক্যাল কম্পিউটার বা ধ্রুপদী কম্পিউটার মানে তোমার ল্যাপটপ বা এগুলো এগুলোর চাইতে দ্রুত কাজটা করতে পারবে। তো এটা এই কারণে সবাই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে এক্সাইটেড। তুমি চিন্তা করো, তোমার পেটে অনেক খিদা, তুমি বিরিয়ানি খুঁজতেছো, যেই টাইমে তোমাকে গুগল দিল তার চেয়ে অর্ধেক টাইমে যদি কোয়ান্টাম কম্পিউটার দিতে পারে, অবশ্যই তুমি কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করবা আশেপাশে কোথায় সবচেয়ে ভালো বিরিয়ানি আছে। তো এখন কোয়ান্টামে অবশ্য একটা ব্যাপার আছে, সরি কোয়ান্টাম না, এটা হচ্ছে গণিত বা পদার্থবিদ্যায় অনেক সমস্যাকে এই সার্চ প্রবলেমে কনভার্ট করা যায়। যেমন ধরো, তুমি চাচ্ছ এই যমুনা সার কারখানায় তোমার কিছু যে রাসায়নিক বিক্রিয়াগুলো করে ওরা সার উৎপাদন করে, সেখানে কিছু নিশ্চয়ই ক্যাটালিস্ট বা প্রভাবক ব্যবহার করা হয়। তখন তুমি জানতে চাও যে এটা প্রভাবক এই মুহূর্তে যতটুকু অ্যামাউন্ট দিলে যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বেড়ে যায়, সেটাকে তুমি আরো বাড়াতে চাও। তো এটাকে কিন্তু অনেকে সার্চ প্রবলেম হিসেবে ডিফাইন করতে পারে। কিভাবে? যেই অণুটা তুমি ব্যবহার করছো প্রভাবক হিসাবে, সেই অণুটার বিভিন্ন শক্তি স্তর আছে। এটা যেহেতু একটা কোয়ান্টাম সিস্টেম বা কোয়ান্টাম তন্ত্র, তুমি জানতে চাও এই অণুটা কি কনফিগারেশনে সবচাইতে নিচের শক্তি স্তরে থাকে, কারণ ওটাই হবে এটার সবচেয়ে স্টেবল অবস্থা, স্থিতিশীল অবস্থা, এবং ওই অবস্থাতেই এটার আচরণ সবচেয়ে বেশি ভবিষ্যৎবাণী করা যাবে। কাজে আমরা ওগুলো স্টাডি করতে চাই। তো কেউ একজন এভাবে চিন্তা করতে পারে যে আমরা যদি এর সবগুলো শক্তি স্তরের একটা তালিকা বানাতে পারি এবং সেটার মধ্যে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে পারি, আমরা আসলে ওই অণুটার সবচাইতে আহ, স্থিতিশীল অবস্থাটা জানতে পারবো। এবং দেখো, আমরা কিন্তু একটা তালিকা থেকে একটা সংখ্যা খুঁজে বের করার চিন্তা করছি, কাজে এটা একটা সার্চ প্রবলেম। তো দূরভাষে একটা জেনারেল সেন্সে বলছে, কারণ যেহেতু কোয়ান্টামের অনেক সমস্যাকে সার্চ প্রবলেম হিসেবে কনসিডার করা যায়, চিন্তা করা যায়, কাজে আমরা যদি খোঁজাখুঁজির সমস্যা নিয়ে একটু ভালোভাবে চিন্তা করতে পারি, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। নট খালি তোমার খোঁজাখুঁজি, এটা পদার্থবিজ্ঞান বা রসায়নেরও অনেক সমস্যা আমরা সমাধান করতে পারবো। সো এটা হচ্ছে কেন আমরা সার্চ প্রবলেম নিয়ে কথা বলছি। আই নো আমরা আজকে একটু স্লো যাচ্ছি, আই হোপ আমি আমি যেগুলো বলছি এগুলো কি তোমাদের জন্য বেশি সহজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটু স্পিড বাড়াতে পারি। ভাই একটু স্পিড বাড়াতে পারেন। ও থ্যাংক ইউ, অসাম। সো এখন তাহলে কোয়ান তুমি যখন সংখ্যা নিয়ে কাজ করবা, গণনার বা কম্পিউটার সায়েন্স বা গণনা নিয়ে কাজ করবা,
তখন দুই রকম নিয়ে দুইভাবে গণনা করা যায়। একটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, যেখানে সবকিছু হচ্ছে 0 আর 1, যেটা তোমরা অলরেডি পরিচিত। এর বাইরে কিন্তু অ্যানালগ কম্পিউটার বলে একটা জিনিস আছে। তোমার যাদের বাসায় পারদের বা অ্যালকোহলের থার্মোমিটার আছে, আম, আহ, তারা জানো ওইটা কিন্তু আসলে অ্যানালগ কম্পিউটার। তুমি তোমার বডিতে থার্মোমিটার রাখলা, পারদ বা অ্যালকোহল উপরে উঠছে, তুমি একটা নাম্বার পাচ্ছ, এটা কিন্তু আসলে অ্যানালগ থার্মোমিটার। তোমার গাড়িতে স্পিডোমিটার থাকলে যেখানে কাঁটা ঘুরে, এটা কিন্তু অ্যানালগ কম্পিউটার। ঠিক আছে? তো কম্পিউটার সায়েন্সে অ্যানালগ কম্পিউটার খুব একটা সবাই পড়ে না, সবাই ডিজিটাল কম্পিউটারই পড়ে, বাট অ্যানালগ কম্পিউটার আছে, কাজে লাগে। কোয়ান্টাম কম্পিউটারেও তোমার ব্যাপারটা এরকম, তুমি যখন তথ্যগুলো লিপিবদ্ধ করো, এনকোড করো কোনো একটা কম্পিউটিং সিস্টেমে, অপশন আসে যে তুমি কি এটা ডিজিটাল নাম্বারে এনকোড করবে নাকি অ্যানালগ নাম্বারে করবে। যেমন ধরো তুমি যদি ফোটোনিক্স ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটার বানাতে চাও, ফোটোনিক্স ব্যবহার করে, তাহলে হয়তো অ্যানালগ ভাবে চিন্তা করলে ভালো। অর্থাৎ যেখানে প্রত্যেকটা চলক বা ভেরিয়েবল বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা ভ্যালু হিসেবে নিতে পারে। আবার তুমি যদি ট্র্যাপ ডায়ন বা সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার বানাতে চাও, ডিজিটাল ভালো সুবিধা, সেখানে 0 আর 1 ছাড়া আর কিছু লাগে না। তো তুলবাসীর প্রশ্নটা হচ্ছে, আমরা যদি সার্চ প্রবলেমের সমস্যাগুলো কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটার দিয়ে কাজ করতে চাই, তাহলে আমি গত মিটিংয়ে বলেছিলাম যে ওই তোমার সংখ্যা, যে সংখ্যা খোঁজাখুঁজি যে তালিকা, এটার সাইজ সেম থাকে। আর তুলবাসী বলছে কিন্তু সাইজ তো বেড়ে যায়, কারণ দুইটা বাস্তব সংখ্যার মাঝখানে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, কাজে আমরা তো অনেক বেশি বড় তালিকার মধ্যে খুঁজছি। তো তুলবাসী তুমি যেটা বলেছো ঠিক আছে, এটা হচ্ছে ভাষার ব্যবহারে কনফিউশন। আমি যখন বলেছিলাম যে তালিকা সেম থাকে, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডাইমেনশনালিটি সেম থাকে বা মাত্রা সেম থাকে, কিন্তু ভিতরে তো অবশ্যই আইটেম অসংখ্য, কারণ এটা বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যার মাঝখানে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। এটা ক্যান্টরের প্যারার আর কি, ক্যান্টর আর কি বার্টন রাসেলের কাজগুলো। তবে ব্যাপারটা হচ্ছে দিন শেষে তুমি যখন ল্যাবরেটরিতে কাজ করবা, তোমার কাজ কিন্তু সবসময় ডিজিটাল। তুমি কি করো, তুমি একটা তোমার যে কোনো কম্পিউটার একটা ক্লক থাকে বা ঘড়ি থাকে, সেই ক্লক টিক করে আর তুমি পরের স্টেপে যাও। এই কারণে যে কোনো অ্যালগোরিদমের নাম্বার অফ স্টেপ হচ্ছে ফাইনাইট বা সসীম, তাই না? সো আমি যখন আই টোটালি এগ্রি। এটা জাস্ট আমার মাথায় কাজ করছিল মাত্রা, এবং আমি যদিও এটা ম্যাথমেটিক্যালি অসংখ্য, আসলে এটা আমি অসংখ্য হিসেবে ফিল করি না, কারণ আমরা ল্যাবরেটরিতে কখনো এটা অসংখ্য চিন্তা করি না, আমরা সবসময় একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ কম্পিউটেশন করি, এই আর কি। সে কারণে আমার মাথাটা কাজ করে না আর কি, উভয় চিন্তাটা। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অ্যাজ অফ নাও উই আর ডিলিং উইথ দিস কন্টিনিউয়াস ভেরিয়েবল সিস্টেমস, তাহলে পরে মানে উই ডুইং, মানে ইটস আ ভেরি মেটা কোয়েশ্চেন, বাট এটা খুব জানা আমার জরুরি। সেটা হচ্ছে যে আর উই স্টিল ডুইং কোয়ান্টাম কম্পিউটেশন অর আর উই ডুইং কোয়ান্টাম অ্যাক্সিলারেশন? সো কোয়ান্টাম এক্সিলারেশনের আনুষ্ঠানিক সংজ্ঞা আসলে আমি জানি না। সো না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের তো মানে উই আর স্টিল ডিপেন্ডেন্ট অন দ্য ডিজিটাল কম্পিউটার্স, তাই না? তো আমার একটাই প্রশ্ন যে আমরা যখন, মানে আমি একদম নাইভ অ্যাপ্রোচে যাচ্ছি, যে আমরা যখন কম্পিউটার বানিয়েছিলাম, প্রথম ডিজিটাল কম্পিউটার বানিয়েছিলাম, তখন কিন্তু আমরা এটা ভাবিনি যে আমাদের কোনো ফল ব্যাক আছে। বাট আমরা যখন কোয়ান্টাম কম্পিউটার বানাচ্ছি, তখন কিন্তু আমরা দেখছি যে না, আমাদের ডিজিটাল কম্পিউটার একটা ফল ব্যাক আছে। এবার এই ফল ব্যাকটার কারণে কি হচ্ছে, যে এই যে আমরা যে ধরুন, আমি যদি আমি একটু ইন্টারাপ্ট করি তোমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু ডিসএগ্রি করব, কারণ আমরা যখন ডিজিটাল কম্পিউটার বানাচ্ছিলাম তখন কিন্তু অলরেডি অ্যানালগ কম্পিউটার আর মেকানিক্যাল কম্পিউটার ছিল, তাই না? ওই যে রোটারি ক্যালকুলেটর যেগুলো, ওগুলো রাইট রাইট, তো ফল ব্যাক তো ছিল। রাইট। এবার কিন্তু আমি একটা খুব মানে সেই অর্থে আমি যদি যাই, তাহলে পরে একটা খুব মানে একটা ভেরি বেসিক কোয়েশ্চেন করছি। তাহলে আমি যদি ধরি যে আমার ধরুন একটা সাইকেলের চাকা আছে, এবার আমি বলছি দ্যাট এই সাইকেলের চাকার প্রত্যেকটা ডিগ্রি, প্রত্যেকটা এভরিথিং ইজ আ কন্টিনিউয়াস ভেরিয়েবল সিস্টেম, রাইট? এবার আমি ধরে নিচ্ছি আমার যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটিং করি, তাহলে পরে এই হচ্ছে আমার ফলব্যাক মডেল।
আমার আর কোনো ফলব্যাক মডেল নেই। এইবার আমি সেই অর্থে যদি দেখি যে আমি আমি কেন বললাম, আমি বলছি কারণ কি এখনো আমরা যখন ডিজিটালি আমরা করছি, মানে ডিজিটাল কম্পিউটার রিড আউট লিখছি, তখন কিন্তু আমি দেখছি যে আমাদের জিনিসটাকে ডিস্ট্রিবিউটাইজ করতে হচ্ছে। আমরা কোয়ান্টাম অ্যানিলিং যদি করছি, তাহলে পরে আপনি আগের হ্যাঁ দিনই বললেন যে যে এটা জিনিসটা তো স্টিল ইটস কন্ট্রোল বাই আ ডিজিটাল কম্পিউটার। So now my question is that are we limiting ourselves when we are doing quantum computation in continuous variables, which is controlled by a digital computer? ও তুমি বলতে চাচ্ছ আমরা আমরা কি আমরা কি কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটারের ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারছি না, যেহেতু আমাদের কন্ট্রোলটা ডিজিটাল। রাইট। সো অনেস্টলি তুমি তুমি যেটা প্রশ্নটা করেছো, আমি যদি ঠিকমতো বুঝে থাকি, এটা আসলে ঠিক কোয়ান্টাম কম্পিউটার বিজ্ঞানের প্রশ্ন, এটা হচ্ছে ফিলোসফির প্রশ্ন। হ্যাঁ, সো যারা এটার সাথে আমি জানি না কে কতটুকু ফ্যামিলিয়ার। সো ফিলোসফি বা দর্শন, তো দর্শন অনেক ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে এপিস্টেমোলজি বলে, বা জ্ঞান জ্ঞান তত্ত্ব। সো এপিস্টেমোলজি এবং এবং প্রচুর কোয়ান্টাম মেকানিক্সের লোক অ্যাকচুয়ালি ওটা নিয়েও কাজ করে, কারণ আমি একটু ব্যাখ্যা করছি। সো জন হুইলার, ফাইনম্যান যে কিনা কোয়ান্টাম কম্পিউটার সায়েন্সের জনক, ফাইনম্যান নোবেল বিজয়ী বিজ্ঞানী। সো ফাইনম্যান যার সাথে পিএইচডি, যার কাছে পিএইচডি করেছিল জন হুইলার একটা কথা বলেছিল যে ইট ফ্রম বিট নাকি বিট ফ্রম ইট। ইট মানে হচ্ছে বস্তু, ইট মানে ইহা, ইহা বাংলায় যেটা আমরা বলি ইহা, ওটা ইংরেজি হচ্ছে ইট। তো ইট মানে এখানে সে বলতে আছে বস্তু, রিয়েল আমাদের বস্তু জগতের যে জিনিসপত্র, আর বিট হচ্ছে তথ্য। তো ওর প্রশ্ন হচ্ছে মহাবিশ্বে কি তথ্য আগে তৈরি হয়েছে নাকি বস্তু বা জড় পদার্থ আগে তৈরি হয়েছে? সো জড় পদার্থ কিভাবে তৈরি হচ্ছে আমরা এখন পর্যন্ত জানি, যেটার সবচেয়ে বেশি বিজ্ঞানী যেটাতে এগ্রি করে সেটা হচ্ছে বিগ ব্যাং এর মাধ্যমে জড় পদার্থটা তৈরি হয়েছে, রাইট? ধরলাম ওটাই সত্যি। প্রশ্ন হচ্ছে ওই ইনিশিয়াল যে জড় পদার্থ, তার আগে কোনো সময়ের কোনো মাত্রা ছিল কিনা, এবং ওই সময় আর কোনো ধরনের এন্টিটি ছিল কিনা, যেমন তথ্য বা ইনফরমেশন ছিল কিনা। সো এটার উত্তর এখনো কেউ যায় না, বাট এটা একটা খুবই অ্যাক্টিভ এরিয়া অফ রিসার্চ, স্পেসিফিক্যালি ফাউন্ডেশন অফ ফিজিক্স অথবা এপিস্টেমোলজিতে। সো তুরবাসু যেটা বলছে এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে এটা আমি ওই লেন্সে দেখছি। কারণ তুরবাসু যেটা বলছে সেটা হচ্ছে আমরা একটা কন্টিনিউয়াস সিস্টেমকে একটা ডিসক্রিট সিস্টেম দিয়ে করতে মানে চালাতে গিয়ে আমরা কন্টিনিউয়াস সিস্টেমের পাওয়ার মিস করে যাচ্ছে কিনা। আমি এটাকে উল্টাভাবে উত্তর দিব, উল্টাভাবে ঘুরাই। সেটা হচ্ছে তুরবাসুর কেন মনে হচ্ছে যে কন্টিনিউয়াস সিস্টেম আসলে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। আই নো এটা ম্যাথমেটিক্যালি ওয়েল ডিফাইন্ড, কিন্তু ডাজ ইট অ্যাকচুয়ালি এক্সিস্ট, অর নাকি আমাদের লাইফ আসলেই মানে ইন্ট্রিনসিক্যালি ডিস্ট্রিক্ট মানে আমরা এমন কি হতে পারে যে আসলে আমরা বুঝছি যে ম্যাথমেটিক্সে জানি যে কিভাবে বাস্তব সংখ্যা কাজ করে, কিন্তু আমরা যেই জগতে বাস করি আমাদের বাস্তবতাটা আসলে অনেকগুলো বিচ্ছিন্ন ধাপের সমষ্টি, এখানে কোনো কন্টিনিউটি বলে কোনো কিছু নেই। সো এখানে হ্যাঁ বলো। এখানে আমি একটা জিনিস বলছি, তাহলে পরে যে আমি আমি সেই চলে যাই যে কাকে ডিসক্রিট কাকে কন্টিনিউয়াস, একদম বেসিক ডেফিনিশন। আমি যখন দেখি যে একটা জিনিস কন্টিনিউয়াস, তখন তার মধ্যে ডেনসিটি প্রপার্টি কাজ করে, যেটা ক্যান্টার দেখিয়েছিলেন, যেটা আপনিও একটু আগে বললেন। এবারে ডেনসিটি প্রপার্টির জন্য খুব পিকিউলিয়ার একটা জিনিস হয়। কি হয় যে আমি বলছি যে আপনি আর আমার সঙ্গে যদি কথোপকথন হয়, তাহলে বলবেন যে তুরবাসু তুমি একটা এপসাইলন চুজ করো। এবার আমি চুজ করলাম এপসাইলন। এবার এপসাইলন যখনই চুজ করলেন, তো এই ডেনসিটি প্রপার্টির জন্য আপনি বললেন যে ঠিক আছে, এই এপসাইলনের ছোট আমি একটা নাম্বার সবসময় পেতে পারি। তো এই যে ডেনসিটি প্রপার্টির জন্য যেটা হচ্ছে, আমি যদি ধরি যে আপনি একটা সাইকেলের চাকা ধরেন, এবারে সাইকেলের চাকাটা মানে বা যে কোনো রোটেশন গেজ, আমি অতদূর যাচ্ছি না, সাইকেলের চাকা ধরবে। এবার সাইকেলের চাকাতে বলছেন যে আচ্ছা তুরবাসু তুমি আমাকে বলো একটা এপসাইলন বলো, আমি অমুক ডিগ্রিতে আমি তাহলে রোটেট করবো। আমি একটা দিলাম, তার থেকে ছোট আপনি একটা রোটেট করলেন। আপনি আবার বললেন যে তুরবাসু এটা মানে অনেক বড় হয়ে যাচ্ছে, এর থেকেও ছোট দাও।
তো আমি এরকম ছোট করতে 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 আরবিট্রারিলি স্মল যাচ্ছি, অর্থাৎ আমি কখন বলবো যে সামথিং ইজ কন্টিনিউয়াস, যখন the epsilon neighborhood of a function or of a variable is less than, মানে x minus a is less than epsilon, এর মডুলাস is less than epsilon। এই Right. জিনিসটার কথাতে আমি চলে আসছি। তো আমার আমার মানে দিস ইজ অবভিয়াসলি ভেরি ফিলোসফিক্যাল, বাট আমি মানে ইয়ে করছি যে দিস ইজ স্টিল কন্টিনিউয়াস। সো তুমি যেটা বলেছো সেটা হচ্ছে বেসিক্যালি জেনস প্যারাডক্স। এখানে কি কেউ অ্যাবসলিউটলি, হ্যাঁ আসলে ওটাই ডিসক্রাইব করলে একটু অন্য ভাষায়। এখানে কি কেউ এটার সাথে ফ্যামিলিয়ার বা অন্য কেউ কি ইন্ট্রোডিউস করতে চাও? সো সো আমি একটু হ্যাঁ বলো প্লিজ গো হ্যাড। আমি স্ক্রিনশট দিয়েছি হ্যাঁ। একটা ছবি। হ্যাঁ, তো জিনোস প্যারাডক্স কে বলা হয় একটা নেভার এন্ডিং রেস, ঠিক আছে? এবার হাউ ডু ইউ ডু আ নেভার এন্ডিং রেস? তো প্রত্যেকটা মানে ধরে নিন এটা তো একটা ডায়াগ্রামেটিক পিকচার যেটা আপনি দেখিয়েছেন। আমি আরেকটা ভাবে আমি ডিসক্রাইব করি, ধরে নিন মানে ইফ উই হ্যাভ আ রেস, রাইট? এন্ড আমার রেসের নিয়ম হচ্ছে কি, আমার রেসের নিয়ম হচ্ছে যে এভরি ল্যাপ অনুযায়ী ইউ উইল বি হাভিং ইয়োর ডিস্টেন্স বিটুইন দ্য টু কোর্সেস। তো এইটা করতে করতে যদি দেখা যায় তাহলে প্রথমে কি হবে, প্রথমে 1 থাকবে, তারপরে হাফ থাকবে, তারপরে 1/4, তারপরে 1/8, তারপরে 1/16, 1/32 করতে করতে 1/2 টু দি পাওয়ার n এই জিনিসটা চলে আসবে। আর এই জিনিসটা সবসময় দেখানো যাবে দিস ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, which means it is always greater than 0. তো এই রেসটা although it will tend to 0, ইট ইজ নেভার অ্যাকচুয়ালি জিরো, মানে আমাকে রেসটা চলতেই থাকবে, আজীবন চলতে থাকবে, চিরকালের মতো। সো তুমি খুব ভালো ব্যাখ্যা করছো। যারা মানে মানে খুবই অবাক হয়ে গেল যে আসলাম কোয়ান্টাম কম্পিউটিং শিখতে, এখন থেকে ফিলোসফিতে চলে গেছি। আমরা সাধারণত ফিলোসফিতে যাই না, মাঝে মধ্যে খুব রেয়ারলি যাই। আমি জেনার প্যারাডক্স নিয়ে একটা সুন্দর একটা ইয়ে আছে, মেবি হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং রিলেটেড একটা প্যারাডক্স আছে, কোয়ান্টাম জেনোস প্যারাডক্স। এখানে হচ্ছে বারবার একটা স্টেটে মেজারমেন্ট করে করে ওই স্টেটে আবার হচ্ছে মেজারমেন্ট ফিরে আনা যায়। এই টাইপ একটা কি জানি পড়ছিলাম, আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে না, বাট আমি জানি যে এরকম একটা কিছু আছে। সো তো এখানে কি ফিজিক্সের কেউ আছো এখানে? সো জি ভাই। ওকে ও ইউ আর রাইট, তুমি তো বলেছো। আমি জানি না মানে তোমার মানে ক্লাসে প্রফেসররা কিরকম বলেছে। সো নর্মালি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে একটা কথা অনেকে চালু আছে, যেটা হচ্ছে শাট আপ অ্যান্ড ক্যালকুলেট। মানে হচ্ছে এইসব ধুনফুন চিন্তা করার দরকার নেই, ম্যাথ করে দেখো যে তোমার একটা ল্যাবরেটরিতে একই নাম্বার আসে কিনা উইদিন এরর লিমিট। তো একটা বড় গ্রুপ তারা এই পলিসি ফলো করে। তো এবং তারা আসলে ফিলোসফি নিয়ে খুবই ঠাট্টা মশকরা করে। আমি কোয়ান্টাম মেকানিক্স কোর্স এখানে নিয়েছিলাম, যার সাথে নাম হচ্ছে প্রফেসর জিম ফ্রানসন। সে তার পিএইচডি করেছিল ফাইনম্যানের কাছে। তো তারা হচ্ছে ওই ঘরানার চিন্তা করে আর কি, শাট আপ অ্যান্ড ক্যালকুলেট। তো সো সে আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে প্রায় দিনে এসে বলতো ফিলোসফি ইজ ডেড। মানে এই যে জেনারেস প্যারাডক্স বা এপিস্টেমোলজি নিয়ে যারা কাজ করে, ওর কথা হচ্ছে এগুলো কোনো কামের না, ধুনফুন, খামাখা এরা নিজেদের টাইম নষ্ট করতেছে, স্টুডেন্টদের টাইম নষ্ট করতেছে। আমি ওটা ওরকম ফিল করি না, বাট দেয়ার ইজ এ লার্জ গ্রুপ অফ ফেসেস যারা কিনা চিন্তা করে হচ্ছে টোটাল ওয়াস্টেজ অফ টাইম, খালি ম্যাথ করে ল্যাবরেটরিতে টেস্ট করো কাহিনী তোমার ম্যাথ ঠিক আছে কিনা। খুব তুলবাসু, তুমি কি আর কিছু অ্যাড করতে চাও তোমার এই ডিসকাশনে? না, এই ডিসকাশনে কিছু নাই আর। না, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে যে আমরা নর্মালি এই ধরনের আড্ডাগুলো কিভাবে চালাই বা আর কিছু? ওকে, আর তোমরা যে সামার স্কুল করছো ওগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমি ল্যাব করতে যাই আটকে গেছি, ওখানে পাইথনের কিছু নেস্টেড লুপ ইউজ করতে বলছিল, নেস্টেড লুপ শিখতে করছি, বাট আমি ভেরিয়েশনাল অ্যালগরিদম দিতে গেছিল, ওগুলো আমি কিচ্ছু বুঝি নাই, ওগুলো একদম স্কিপ করি। ইটস ওকে, মানে তো মাত্র শুরু করেছে, আস্তে আস্তে সব লাইনে চলে আসবে। সাজ্জাদ, তুমি কি কিছু বলছিলা? ও
সাজ্জাদ মিউটে চলে গেছে মনে হয়। কুল। সো জামিউল, মানে এটা মানে এগুলো আসলে মানে মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আহ, আহ, এটা কিন্তু খুবই মানে অ্যাডভান্স টপিক। তোমরা যে সাহস করে এগুলো করছো এটাতে আসলে আমি অবাক হয়ে গেছি। আমার ধারণা আমি তোমাদের এজ গ্রুপে থাকতে কখনো ভেরিয়েশন অ্যালগোরিদমের নামও শুনি নাই, অ্যালগোরিদম কথাটাই কখনো শুনি নাই, ইনফ্যাক্ট ভেরিয়েশন তো অনেক পরের কথা। সো আমি অ্যাকচুয়ালি খুবই ইমপ্রেসড। আমি আহ, মানে আমরা এগুলো নিয়ে বিভিন্ন সময় প্রচুর আলাপ করেছি, বাট আমরা আবারও আলাপ করতে পারি। তোমার কি আরেকটু স্পেসিফিক কোনো প্রশ্ন ছিল যে ভেরিয়েশনাল অ্যালগরিদমে ঠিক কি বুঝো নাই বা? অ্যাকচুয়ালি ভাইয়া ওখানে হচ্ছে অনেকগুলা সিনট গেট ছিল এন্ড ওখানে কন্ট্রোল জেড দুইবার ইউজ করছিল। সো আমি অ্যাকচুয়ালি মানে বুঝতে পারতেছিলাম না যে আমি কেমনে পাইথনে কোড লিখে ওই সার্কিটটাকে কেমনে কোডে আমি দেখাবো। মানে সার্কিটটা বুঝতে পারতেছি কিন্তু আমি হচ্ছে ওটা কোডে লিখতে পারতেছি না। সো কুইজকিট টেক্সট বুক বলে একটা ব্যাপার আছে, তুমি কি এটার সাথে পরিচিত? হ্যাঁ ভাইয়া, এই যে আমাদের যে কিসকিটের যে লোকালাইজেশন টিম হচ্ছে ও মানে ওখানে হচ্ছে বাংলায় ট্রান্সলেট করতেছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, করতেছি মানে ভাইয়া চিনি। আচ্ছা আচ্ছা। সো ওখান থেকে কি তুমি কোনো সাহায্য পেয়েছো? ভাইয়া ওখানকার যে সলিউশন দেওয়া আছে, যে অ্যালগরিদম গুলো সলভ করা আছে, ওগুলো আমার হ্যাঁ। কাছে অনেক মানে টাফ মনে হচ্ছে, কারণ আমি ও অনেকগুলো পাইথনের ফাংশন, তারপর ল্যামডা ফাংশন কেমনে কাজ করে এগুলো জানি না। ও শিখলেও আচ্ছা আচ্ছা, এগুলো পারতেছি না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে হয়তো আহ, মানে আমি শিওর এখানে অনেকেই তোমাকে সাহায্য করতে পারবে। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি কিভাবে সবচাইতে কম সময়ে তুমি শিখতে পারবে, এটা আমি চিন্তা করছি। আম, একটা যেটা হতে পারে সেটা হচ্ছে আম, হুম, তোমরা কি এটা জানো যে কুইজকিটের একটা অ্যাকচুয়াল চ্যানেল আছে যেখানে আইবিএম এর কিছু লোক সাহায্য করার জন্য ওখানে সময় দেয়? আইবিএম এর একটা আউটরিচ টিম আছে, কমিউনিটি আউটরিচ টিম। তোমরা কি ওই চ্যানেলটার সাথে পরিচিত? এটা কি ভাইয়া স্ল্যাকে নাকি ইয়াতে ডিসকর্ডে? আচ্ছা স্ল্যাকে। স্ল্যাকে অ্যাড আছে ভাইয়া। ওকে, ওখানে তুমি জিজ্ঞেস করেছো তোমার সমস্যাটা? না ভাই, আমি তো অ্যাকচুয়ালি জানতাম না যে ওখানে এরকম জিজ্ঞেস করা যায়। ও অফকোর্স অফকোর্স, ওটা তো দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে। আমি একটা কাজ করি, সবার জন্য আমি স্ল্যাকে চ্যানেলটা আবার দিলাম, আম, এটা। সো ওখানে তুমি জিজ্ঞেস করো। আম, তো তুমি আ- আ- আমি কি কাউকে ইন্টারাপ্ট করছি? সাজ্জাদ, তোমাকে কি প্রথমত আমি সরি শিয়াব ভাই, আম, তুমি বারবার মিউট হয়ে যাচ্ছ তো। এখানে সামার স্কুল নিয়ে কথা হচ্ছিল। আমি আসলে মানে জামিউলকে হেল্প করার ইচ্ছা ছিল, বাট কিন্তু যেটা হচ্ছে আমার এখানে গতকাল প্রেজেন্টেশনের জন্য। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে ক্লিয়ারলি? আমি এখন শুনতে পাচ্ছি। হ্যালো, আমি আমি এখন শুনতে পাচ্ছি, হয়তো তোমার কেটে কেটে যাচ্ছে, হয়তো তোমার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে কিনা জানি না। আচ্ছা আমি যেটা এখন শুনতে বলতে পাচ্ছি। যাচ্ছিলাম, আচ্ছা সরি সাজ্জাদ, শুনতে পাচ্ছি না। সাদত ভাই তো আই থিঙ্ক নেটের সমস্যা হ্যাঁ চলে গিয়েছে। okay. আচ্ছা, একটা সুন্দর কোশ্চেন আছে আমার কাছে, সুন্দর ইন দ্য সেন্স দ্যাট এটা লাইক সবার কাছে মানে একদম বিগিনিং থেকে শুরু করা যাবে, বিকজ মানে আমি এটা পরশুদিন রিলিজ হয়েছে চ্যানেলসে, পুরানো টপিক, বাট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি মেসেজে। সো আমি আর পড়তে পারি না কারণ আমার পরীক্ষা টরীক্ষা চলছে। সো আমি ভাবছি এই মানে এখান থেকে শিখে ফেলতে, তাহলে যাতে আমার পরে কষ্ট করা না লাগে আর কি। তো ভাই এটা হলো মনে মনে বলছিলাম ভাইয়া, কিউওএসএফ এর প্রতি মাসে মান্থলি চ্যালেঞ্জ রিলিজ করে, কারণ লাইক আমরা প্রতি মাসে সলভ করে ট্রাই করি। সো এটা হলো রিসেন্ট মাসের চ্যালেঞ্জ, এই 2 দিন আগে রিলিজ হয়েছে। সো এটা নিয়ে যদি একটু বলা যায়, মানে আমি কিছু জানি না, এটা নিয়ে একটু পড়ছি যে কোয়ান্টাম স্টেটে যে বিভিন্ন বেসিক স্টেটে সব যতগুলো মেজারমেন্ট করে নিউমেরিক্যাল সিমুলেশন করে বেস্ট গেস করা ট্রাই করে যে অ্যাকচুয়াল স্টেটটা কি। সো এটা নিয়ে মানে হাউ টু সলভ, মানে 3 লেভেল আছে। সো আই থিঙ্ক আমি যেহেতু জানি না, তুরবাসু এও খুব নতুন এটাতে, সো আই গেস সবার জন্যই লাইক গুড স্টার্টিং পয়েন্ট।
for this particular topic. I guess. আচ্ছা, সো তোমরা কি আমার ইয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। Okay. আচ্ছা, দেখি আমি। আচ্ছা, সবার আগে বলি টমোগ্রাফি শব্দের অর্থ কি। টমোগ্রাফি শব্দের সোজা বাংলা হচ্ছে পরিমাপ, মানে একদম সম্যক পরিমাপ। বেসিক্যালি একটা কোয়ান্টাম স্টেট অ্যাকচুয়ালি কি, এটা কি কেট জিরো, কেট ওয়ান, নাকি এটা সুপারপজিশন? বাই দ্য ওয়ে, কেউ যদি না জানে সুপারপজিশন কি, অবশ্যই জিজ্ঞেস করবে। এইটা জানাটা হচ্ছে টমোগ্রাফি। হ্যাঁ, সমস্যা হচ্ছে তোমার নর্মালি একটা কোয়ান্টামে যতটা কিউবিট, একটা কোয়ান্টাম স্টেটে, সরি আমি কোথায় গেল, একটা কোয়ান্টাম স্টেটে যতগুলো কিউবিট থাকে, সবগুলো সম্ভাব্য স্টেটের সংখ্যা হচ্ছে তার একটা সূচক। 2 টু দি পাওয়ার, ধরো 5টা কিউবিট আছে, তাহলে সম্ভাব্য সকল স্টেট হচ্ছে 32টা। 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32। এর অর্থ হচ্ছে কিউবিটের সংখ্যা যত বাড়তে থাকবে, স্টেটের সংখ্যা তার সূচক হিসেবে বাড়বে। এর অর্থ হচ্ছে তুমি নর্মালি একটা সাধারণ, তুমি যদি তোমার স্ট্র্যাটেজি থাকে যে আমি সবগুলো স্টেট মেপে দেখবো কোনটার প্রবাবিলিটি কি, ওটা আসলে সম্ভব না, কারণ এটা অনেক বেশি মাপতে হবে। এই কারণেই একটা আলাদা গ্রুপ অফ সায়েন্টিস্ট আছে, এরা পুরো ক্যারিয়ারই করে হচ্ছে কিভাবে কম খরচে সবচেয়ে বেশি ইনফরমেশন এক্সট্রাক্ট করা যায়, যেখান থেকে আমরা রিকনস্ট্রাক্ট করবো যে এই অ্যাকচুয়ালি এই কোয়ান্টাম সিস্টেমটা এখন কোন স্টেটে আছে। এটাকে বলা হয় কোয়ান্টাম স্টেট টমোগ্রাফি, রাইট? আচ্ছা, এখন দেখি যে your job is to write a program that performs state tomography, okay, of an input state, returns the fidelity. Fidelity মানে হচ্ছে ফিডেলিটি একটা বিশুদ্ধতার পরিমাপ। ধরো তুমি চাচ্ছ কেট জিরো বানাতে, কিন্তু তুমি ল্যাবরেটরিতে কি হয়, যে কোনো কোয়ান্টাম এক্সপেরিমেন্ট ল্যাবরেটরিতে অনেকবার করা হয়, করে স্ট্যাটিস্টিক্যালি দেখা হয়, পরিসংখ্যান নিয়ে দেখা হয় হচ্ছে আউটকামটা কি। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা আসে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের মৌলিক স্বীকার্য থেকে আসছে এই ব্যাপারটা। তো কাজে ফিডেলিটিটা কি, ধরো তুমি বানাতে চাইলা কেট জিরো, ল্যাবরেটরিতে দেখলে কেট জিরো হয়েছে বাট 98%, অর্থাৎ তুমি যদি 100 বার চালাও এক্সপেরিমেন্টটা, তাহলে 98 বার কেট জিরো হবে, বাকি 2 বার হবে কেট ওয়ান। যেমন ধরো এটা কেন হয়, ধরো তুমি একটা এই মুহূর্তে একটা ট্র্যাপডাউন কোয়ান্টাম কম্পিউটারে তুমি আছো, তুমি তোমার ইনফরমেশন বা তথ্যগুলো রাখছো হচ্ছে একটা আয়নে, ধরো ইটারবিয়াম আয়ন। ইটারবিয়াম আয়ন এই মুহূর্তে লজিক কেট ওয়ান স্টেটে আছে, এর অর্থ হচ্ছে কেট ওয়ান, অর্থাৎ প্রথম উচ্চতর শক্তি স্তরে আছে। তুমি কি করবা, লেজার শাইন করলে ফোটন ধাক্কা মেরে ওটাকে নিচে নামাই দিবে, এটা হচ্ছে তোমার আশা, কারণ তখন কেট ওয়ান থেকে কেট জিরোতে আসবে। তো তোমার হয়তো লেজারের কোয়ালিটিতে প্রবলেম আছে, অথবা তোমার অন্য কোনো সমস্যা আছে তো যন্ত্রে, তো তুমি 100 বার যদি এক্সপেরিমেন্টটা চালাও, 98 বার আয়নটা নিচের শক্তি স্তরে নেমে আসবে, কারণ এনাফ ফোটন গিয়ে হিট করবে। 2 বার হয়তো লেজার তুমি ভুলভাবে এম করলা, এনাফ ফোটন গিয়ে হিট করলো না, ওটা আগের মতো কেট লজিক ওয়ান বা কেট ওয়ানে থেকে গেল। তাহলে আমরা কি বললাম, তোমার এই কেট জিরো স্টেটে আসার যে বিশুদ্ধতা বা ফিডেলিটি, সেটা হচ্ছে 98%। ঠিক আছে, এখন পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে? ওকে, সো এখন আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে আমরা কিভাবে কত কম বার মেপে আমরা বের করবো এটা ফিডেলিটি কি, এবং এই মাপার প্রসেসটাকে বলা হয় টমোগ্রাফি। তো লেভেল 1, আমি ধরে নিচ্ছি লেভেল 1 হচ্ছে সবচেয়ে সোজা। তো ইমপ্লিমেন্ট এ প্রোগ্রাম to perform quantum state tomography for a 1 qubit state. So 1 qubit মানে হচ্ছে সম্ভাব্য স্টেট দুইটা, লজিক 0, লজিক 1, অথবা কেট 1, কেট 0, অথবা আপ ডাউন। So report the fidelity of the predicted state as a function of the number of shots. So ধরো এক্সপেরিমেন্ট তুমি যদি একবার চালাও, তাহলে তুমি একবারই একটা 0 বা 1 পাবা। 10 বার চালালে ধরো তোমার স্টেট যেটা হওয়ার কথা 0, যদি তুমি 10 বার চালালে দেখবা হয়তো 6 বার 0, 4 বার 1। 1000 বার চালালে হয়তো দেখবা 900 বার 0, 100 বার 1, এরকম আর কি। তো তোমাকে এটা দেখাতে বলছে। তো আমি কি লেভেল 1টা সবাইকে ব্যাখ্যা করতে পারছি? আমার মতে আমি
সবাইকে আরো উল্টা কনফিউজ করে দিয়েছে। কেউ যদি কোনো প্রশ্ন করো তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি কোথায় ভুলটা করলাম, মানে ভুল উল্টা পাল্টা করলাম। না ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ। ওকে, সো তুমি এটা আইবিএম এ কোয়ান্টাম কম্পিউটার কিভাবে করবা? সেখানে তুমি একটা ইয়ে করবা, মানে একটা সার্কিট, একটা সিঙ্গেল কিউবিট নিবা। তারপর কি বলছে, আমি ধরে নিচ্ছি তুমি একবার একটা সার্কিট বানাবা যেটা জাস্ট কোনো কিছুই করবা না, অলরেডি স্টেট জিরোতে আছে, জিরোই থাকবে, তুমি মেজার করবা। আরেকটা সার্কিট করবা, সেটা হচ্ছে একটা এক্স গেট চালাবা যাতে এটা লজিক জিরো থেকে লজিক ওয়ান হয়ে যায়, তারপর তুমি মেজার করবা। হয়তো তুমি 5টা শর্ট নিবা, এই যে এখানে বলছে স্যাম্পল অথবা শর্ট। তো আইবিএম তোমাকে অপশন দেয়, তুমি আপ টু 8100 কতটা যেন শর্টের অপশন দেয়। তুমি হয়তো 1টা 2টা 3টা করে 8000 পর্যন্ত প্রত্যেকটা বিভিন্ন সংখ্যার জন্য মেপে দেখবা যে যত শর্ট বেশির দিকে যাচ্ছে তত তোমার মানে স্টেবল হচ্ছে সংখ্যাটা। এটা তুমি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করে দেখতে পারবা। সো লেভেল 1 হচ্ছে এটা, জেনারেলাইজ দ্য প্রোগ্রাম টু পারফর্ম। ও এখন লেভেল 2 যেটা বলছে সেটা হচ্ছে এবার একটা জায়গায় এন সংখ্যক, অর্থাৎ ইনপুট হিসেবে ওরা একটা সংখ্যা দিবে, তুমি ততটা কিউবিট করে একই এক্সপেরিমেন্ট করবে লেভেল 1 এর মতো। লেভেল 2 হচ্ছে বেশি সংখ্যক, একটার বেশি কিউবিটের জন্য করতে বলেছে। তো দিস ইজ গোইং টু বি অ্যাকচুয়ালি রিয়েলি ইন্টারেস্টিং। যারা এখনো পর্যন্ত কোয়ান্টাম কম্পিউটারে হাত দাও নাই, ডু দিস এন্ড ইউ উইল বি অ্যামেজড। লেভেল 3, ইনস্টেড অফ ট্রাইং, আচ্ছা আমি একটু আগে হেড আপ দিয়ে দিই। এখন বাজে 9টা 2, আমার একটা হার্ড কাট অফ আছে 9টা 5-এর দিকে। হ্যাঁ, সো আমি আই এম সরি, আমি এর চেয়ে বেশি সময় থাকতে পারছি না, আজকে আমার একটু বেরোতে হবে, আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে। Instead of reconstructing the state through simple repeated measurement, consider implementing a program that uses variation approach to adjust the parameters. Okay. Okay. ভাই Interesting. মজার কিছু নাকি? হ্যাঁ, মানে ওরা বেসিক্যালি এটাকে একটা খেলা বানিয়ে দিয়েছে আর কি। ওরা বলছে তোমাকে, সেটা হচ্ছে মানে তোমাকে প্রোগ্রামটা এমন ভাবে ভেরিয়েশন অ্যাপ্রোচ দিতে হবে। তার মানে হচ্ছে তোমাকে এখানে কিছু গেট দিতে হবে, যে গেটগুলো বিভিন্ন ডিগ্রি বা কোণ, বিভিন্ন ডিগ্রি ইনপুট হিসেবে নিবে, অ্যাঙ্গেল বা কোণ, এবং তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করে তুমি ওই স্টেটটা বানানোর চেষ্টা করবা। ধরো তুমি যদি 1 বানাতে চাও, কিভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এটা 1 হবে, অথবা 0 বানাতে চাইলে কিভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে এটা 0 হবে। যেমন ধরো তুমি তোমার ইনপুটের স্টেট যদি হয় 0, তুমি অ্যাঙ্গেল পাই দিলে এটা হবে 1, তাই না, আর এক্স গেটে। আর ইনপুটের স্টেট যদি হয় 1, তাহলে অ্যাঙ্গেল পাই দিলে এটা হয়ে যাবে 0। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি। কিন্তু ল্যাবরেটরিতে তো আর উভয় কাজ করবে না। ল্যাবরেটরিতে দেখবা যে 100% পাই হচ্ছে না, তোমাকে হয়তো একটু টুইক করতে হবে, ওইটাই তোমাকে বলতেছে আর কি। ইটস গোইং টু বি ফান। মানে প্লিজ তোমরা এটা ট্রাই করো, দরকার গ্রুপে করো, সবাই মিলে করো। ইট ইজ গোইং টু বি রিয়েল ফান, বিশেষ করে যারা প্রথমবারের মতো কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করছে। কিউএসএফ চ্যালেঞ্জ গুলো অনেক মজার হয়, মানে প্রতি মান্থের গুলো লাইক আমাদের বেসিক্যালি মানে ইভেন যতগুলো প্রজেক্ট হয়েছে তার মধ্যে 3টা প্রজেক্টই হলো কিউএসএফ এর মানে প্রবলেম স্টেটমেন্ট থেকে ইন্সপায়ার। এইসব দেখলে আমি হিংসায় জ্বলে পুরো খাক হয়ে যায়, কারণ আমাদের সময় এগুলো কিচ্ছু ছিল না। ও মাই গুডনেস। স্টেকলি বেশি বাকিগুলো করে। স্টেকলি ইজ এ ভেরি নাইস গাই, মানে ওই যে স্টেকলি তো মানে জাপাতা না জানাদো, আই ফরগট, বাট ওই তো মিকাইল স্টেকলি যে। রাইট। হ্যাঁ, খুবই নাইস, এক্সাইটিং। আই এম সো জেলাস। আমি তো লিংক দিয়ে দিই না? ও তুমি তো লিংক দিয়েছো অলরেডি। আমি ডিসকর্ড আবার দিয়ে দিচ্ছি। ওকে, দ্যাট উড বি নাইস। দিয়েছি অবশ্য অলরেডি, আই থিংক। হ্যাঁ দিয়েছি অলরেডি। হ্যাঁ, মানে আমি এনকারেজ করবো সেটা হচ্ছে সবাই গ্রুপে করো। গ্রুপে করলে এর চেয়ে মজার জিনিস আসলে পৃথিবীতে কিছু নাই। গ্রুপে এগুলো শেখার চাইতে মানে ইটস গোইং টু বি সুপার অসম। মানে আমি ইচ্ছা করে একদম ডিটেলস তোমাকে এক্সাক্ট উত্তরটা দিচ্ছি না, ওইটা মনে এথিক্যালি ঠিক হবে না আর কি, কারণ আমি ওটা বললাম না আর কি। আর কার কি প্রশ্ন আছে বলো প্লিজ। মানে সংকোচ করবো না, বুঝছো? এটা ধরে রাখবো, এটা হচ্ছে তোমরা তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে আসছো, লিটারাল কোনো হায়ারার্কি নেই। আচ্ছা, প্রথমত আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি সরি যে আমার কেন কোন একটা কারণে প্রকৃতি চায় না আমি মিটিংটা করি, প্রকৃতির বিরুদ্ধে যে আমি কাজ করতে চাই, দেখা যায় যে নেটওয়ার্কে বা লোডশেডিং একটু ঝামেলা করে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি ওই গ্লোবাল সামার স্কুলের জন্য আমার কাছে হেল্প চেয়েছিল, ওকে মধ্যে একবার, আর
আদিত্য ছিল, আমি একটু ট্রাই করছি, বাট আজকে হচ্ছে মানে আমার একটা প্রেজেন্টেশন আছে, ওইটার জন্য ব্যস্ত ছিলাম গতকাল আর আজকে, তো ওই কারণে হচ্ছে আমি আর ওকে আর হেল্প করতে পারি। যদিও ডেডলাইন বাড়াইছে, তো আমি হয়তো ওকে মানে হেল্প করতে পারবো, এটাই বলতে ওকে, চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর 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 শিওর, অফকোর্স অফকোর্স। আর ওখানে মানে চ্যাটে হেল্প করলে আমি ওখানে দেখতে পারি কোন হেল্প করতে পারি কিনা। সো আমি আজকের আড্ডাটা খুবই এনজয় করেছি। আমি জানি না যারা নতুন এসেছে তারা, আমি জানি না তোমাদের কোনো এক্সপেকটেশন ছিল কিনা বা থাকলে সেটা মিট করেছে কিনা, বা যদি মানে মিট করতে না পারি আমরা দুঃখিত যারা এখানে পুরান পাপি। আম, আর কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আপনার কি হার্ড ডেডলাইন? তাহলে আমি 1 মিনিট জাস্ট একটা জিনিস সময় নিতাম আসলে। আমার একটু সরি, আই অ্যাপোলজাইজ, আমার আসলে একটা বন্ধু এসেছে, ওকে নিয়ে আমি একটু বের হতো। আচ্ছা ঠিক আছে তাহলে বাট তুমি চ্যাটে ঠিক দিবে, আছে। তুমি চ্যাটে দাও ডিসকর্ডে, আমি ওখানে ফলো আপ করি আর ধরো আজকে কালকের মধ্যে হ্যাঁ ঠিক আছে, বা আমি কোনো। তাহলে সেখানেই দিই। ওকে হ্যাঁ ঠিক আছে, সেটাই ভালো হয়। ওকে হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি খুবই এনজয় করেছি, আমি জানি না অন্যদের কেমন লেগেছে আড্ডাটা। আমি প্রতিবারে মানে এখানে আসলে কিছু না কিছু নতুন শিখি। আই রিয়েলি এনজয় দিস টাইম। আশা করি আমি খুব যত তাড়াতাড়ি পারি এটা রেকর্ডিংটা পোস্ট করে দিব, কেউ যদি রিভিউ করতে চায়। আর থ্যাংক ইউ এগেইন। আমাদের 2 সপ্তাহ পর আবার দেখা হবে, ঠিক আছে? অলরাইট, আল্লাহ হাফেজ। বাই বাই বাই। ভালো থেকো সবাই।